আফরোজা শেখ আশফাকের দিকে তাকে চোখ সরু করে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ তোমরা আশফাক? একটা সমাবেশ আছে, আগে চট্টগ্রাম যেতে হবে, এরপর সেখান থেকে সিলেট। কতদিনের জন্য যাচ্ছ? এই 3-4 দিন তো লাগবেই। তোমার ভাইজানও কি যাচ্ছে? আমাকে তো কিছু জানালো না। না ভাবি, ভাইজান যাবে না বলেই তো আমি আর আহার যাচ্ছি। ভাইজানের এখন এখানে থাকাটা জরুরি। আর তখন শার্টের হাতা গোটাতে গোটাতে গম্ভীর গলায় বলে উঠল, চলো চাচ্চু, আসছি আম্মা। দুজনেই দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার মুখে হঠাৎই আহাদের পা থেমে গেল। কিছু একটা ভেবে আবার পেছনে ঘুরে আসে মায়ের কাছাকাছি গিয়ে নিচু গলায় বলল, দিদির বাবা যদি রাজি না হয় তাহলে দ্রুত রাজি করানোর ব্যবস্থা করো, তা না হলে আবার আমি অ্যাকশন নিব। কথাটা বলেই মায়ের দিকে তাকে ছোটে এক গাল দুষ্টুমি মাখা হাসি ফুটিয়ে বেরিয়ে গেল আশফাক মীরের সাথে। আফরোজা শেখ কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে ছেলের পেছন ফিরে যাওয়া দেখলেন। বুঝতে পারলেন না আদনানের বিয়ে নিয়ে তার এত তারা কিসের। তিনি ভিতরে ভিতরে ভাবলেন, এতটা দায়িত্ববান কবে হলো তার ছেলে, যে ভাইয়ের বিয়ে নিয়ে ভাবছে। অথচ বিচক্ষণ আফরোজা শেখ এটা বুঝতেই পারলেন না সে আসলে ভাইয়ের না, নিজের ব্যাপারে কথা বলে গেছে। হিসাব মেলাতে না পেরে আফরোজা শেখ মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল, একরাশ প্রশ্ন আর সংশয় নিয়ে। ড্রয়িং রুমের মৃদু আলো নিস্তব্ধতা ভাসছে। সোফায় গুটিসুটি হয়ে বসে আছে রিদিতা, দুপা তুলে উরুর উপর চিবুক ঠেকিয়ে রেখেছে, ঠোঁট আর গাল দুটো ফুলিয়ে রেখেছে, চোখ দুটো আধো লাল, মুখে ভাঙা ঘুমের ক্লান্তে। সারাদিনটা প্রায় কেটে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। ঈশানী কয়েকবার ডাকছিল কিন্তু রিদিতা উঠেনি, দুপুরেও খাবার খায়নি। ঈশানী ভেবেছিল হয়তো বোনের শরীর খারাপ, তাই তার বিরক্ত করেনি। তবে মাহির কান্নাকাটি আর উশৃঙ্খল চেঁচামেচিতে শেষ পর্যন্ত ঘুম ভেঙে যায় রিদিতার। সেই বিরক্তি যেন এখনো গা থেকে নামেনি, চুলগুলো এলোমেলো হয়ে মুখে লেপটে আছে। ঈশানী এসে তার সামনেই বসল, হাতের ফোনটা টেবিলে রেখে কিছুক্ষণ এক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থেকে দৃঢ় স্বরে জিজ্ঞেস করল, তোর কি হয়েছে রিদি? রোগ হইছে। রোগ তো লেগেই থাকে, এখন আবার কি রোগ হয়েছে? মরণ রোগ। এই তেরা তেরা কথা শিখেছিস কার থেকে? আহাদ রাজা থেকে। শেষ কথাটা রিদিতা এতটাই অস্পষ্টভাবে ফিসফিস করে বলল যে ঈশানী শুনতেই পেল না। কিছুটা বিভ্রান্ত হয়ে কি বলল বোঝার চেষ্টা করে কিছুক্ষণ তাকিয়ে রইল বোনের দিকে, অতঃপর আবারও বলল, কিছু একটা যে হয়েছে তোর সেটা আমি স্পষ্ট বুঝতেছি, আর এটাও বুঝতেছি তুই সেটা লুকাচ্ছিস। রিদি কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ জোড়া তুলে এক ঝলক তাকালো বোনের দিকে। ঈশানী সেটা খেয়াল করে আবার প্রশ্ন করল, কি হয়েছে তোর বলতো? রিদি ছোট ফুলিয়ে রেখে নির্লিপ্ত স্বরে বলল, কেবলই তো বলছো আমি লুকোচ্ছি, যেটা লুকাইতেছি সেটা আবার বলবো কেন? একটা থাপ্পড় দিব। দাও, সবাই মিলে আমাকে থাপড়াও। রাগী কঞ্চ কেঁপে উঠল রিধিতার। ঈশানী এবার ভ্রুকুচকে ছোট চেপে জিজ্ঞেস করে, আমি ছাড়া আর কে থাপড়াই তোকে? রিধিতা শুধু কটমট করে তাকিয়ে রইল, কিছুই বলল না। পাশের টেবিল থেকে রিমোটটা তুলে টিভি অন করলো, একের পর এক চ্যানেল পাল্টাতে থাকলো, যেন তার সব রাগ ক্ষোভ ওই রিমোটের উপর ঝাঁচ্ছে। ঠিক তখনই মাহি দৌড়ে এসে রিদিতার কোলে উঠে পড়ল, চোখ ভেজা, এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রিদিতা সেটা খেয়াল করে তার গাল দুটো টেনে দিয়ে বলল, কাঁদছিস কেন, কি হয়েছে? মাহি ঈশানীর দিকে আঙুল তুলে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মাম্মা মারছে। রিদি বোনের দিকে চোখ কুচকে তাকে কটাক্ষ করে বলে, তোর মায়ের তো কাজই খালি সবাইরে ধরে ধরে মারা। একটা কাজ করি, তোর মাকে বিদায় করে দেই, তোর পাপাকে বিয়ে দিয়ে আর একটা নতুন মা নিয়ে আসি, কি বলিস? মাহি চোখ মুছল, ঝলমল করে উঠল। শুনি মাহি, তাহলে কি আমি পাপার বিয়ে খেতে পারবো? হ্যাঁ পারবি, আর আমরা সেই বিয়েতে ঝিঙ্গালালা হু হু করে নাচতেও পারবো। খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে রিদিতার মুখেও চাপা হাসি ফুটল। ঈশানী কপাল কুচকে বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে রইল। তার মুখে রাগ ছোঁয়া, যেন এই দুজনের অকারণ খুনসুটি তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। ঈশানী উঠে গিয়ে দরজা খুলতে দেখো সুমন আর তার বাবা তারেক রায়ান একসাথে দাঁড়িয়ে।
দুজনকে পাশাপাশি দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো হেসে। তোমরা একসাথে কি করে আসলে? সুমন হাতের ব্যাগটা ঈশানী হাতে দিয়ে বলল। গাড়ি থেকে নামতেই দেখি বাবা দাঁড়িয়ে আছে, তারপর ভাবলাম একসাথে যাই। ভেতরে ঢুকে সুমনের চোখ পড়লো সোফায় গুটিসুটি হয়ে বসে থাকা রিদিতা আর মাহির দিকে। সুমন একগাল হেসে বলল। কি ছোট গন্নি, কি হচ্ছে এখানে? মাই খিলখিল করে হেসে ফাঁস করে বলে দিল। পাপা, তোমার বিয়ের প্ল্যান করছি আমি আর খালামুনি। সুমন কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়ে থাকলো মেয়ের দ্বিমুখের দিকে। তারপর হঠাৎ করে ঘরটা ভরে গেল হো হো করে হাসির শব্দে। তারেক, রাইয়ান, সুমন, ঈশানী, এমনকি ছোট্ট মাহিও হেসে কুটি কুটি। কেবল রিদিতার মুখ গম্ভীর করে রইল, তবে তার ছোটের কোণে চাপা একটা টান তো থেকেই গেল, যেন হাসি লুকাতে চেয়েও ব্যর্থ হচ্ছে। আহিয়া নিজের রুমে আশ্রয় হয়ে ফোনে চোখ বুলাচ্ছিল। একটু আগে আনিকার সাথে তার দীর্ঘ কথা হয়েছে, তবে মনটা এখনো ভারী। রিদিকে কয়েকবার ফোন দিয়েও পেল না, ফোন বন্ধ। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মোবাইলটা বুকের উপর রেখে সিলিং এর দিকে তাকিয়ে রইল। সাদা সিলিং এর ফাঁক ফোকর গুলো যেন আজ তাকে অস্থির করে তুলেছে। আজকের ঘটনাগুলো মনে ঘুরে ফিরে আসছে। আনিকার কাছে সব শোনার পর থেকে তার মাথায় যেন হাজারো প্রশ্ন। সবকিছু মিলে বড্ড দ্বিধায় আছে সে কিছুতেই বুঝতে পারলো না তার ভাই আহাদ রাজা, যার মেজাজের ঝড় যে কোনো সময় উঠে যেতে পারে, যার চোখে মুখে শুধু রাগ আর কঠোরতা, সেই কিনা হৃদির প্রতি আসক্ত, তাও আবার গোপনে। এদিকে হৃদিও আবার ক্রাশ তার ভাইয়ের। তার ভাই হৃদির প্রতি আসক্ত হয়েছে এটাও মানা যায়, কিন্তু হৃদির ক্রাশ তার এই বদমেজাজি ভাইটা কি করে হতে পারে? এটা কেমন অবিশ্বাস্য ব্যাপার না? তার ভাইয়ের তো আছে শুধুই লাগামহীন কথাবার্তা, আর তাছাড়া বদমেজাজি রক্তে রাগ মেশানো একদম আগুনের মতো মানুষে। তাহলে রীতি তার ভাইয়ের কি এমন দেখলো? ভাবতে ভাবতে বুকের ভেতরটা কেমন টনটন করে উঠছিল। বিছানা থেকে একটু উঠে বসে অস্থিরতায়, আর তখনই তার নজরে পরে টেবিলে থাকা আদানে দেয়া সেই বেলি ফুলের কাজটার দিকে। সে এক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে এসে হাত বাড়িয়ে সেটাকে তুলে নিল। বেলি ফুলের তীব্র ঘ্রাণ পুরো রুমে ছড়িয়ে পড়েছে। আহিয়া সেটা তুলে কিছুক্ষণ নাকের কাছে ধরে রাখে। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি জমে উঠল। তার মনে হলো আজকের সবচেয়ে সুন্দর মুহূর্তটা যেন এই ফুলের গন্ধে মিশে আছে। তবে দ্রুত সে ভাবনা ছেড়ে ফেলে দিল। সে পাশের ড্রয়ার থেকে একটা বক্স বের করে গাজরাটা বক্সে রেখে দিল। এরপর ওনার গায়ে জড়িয়ে রুম থেকে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে নামছিল, কয়েক ধাপ নামতে দেখলো ঋতু চায়ের কাপ নিয়ে উপরে যাচ্ছে। আহিয়ার গলায় কৌতূহল মিশিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ঋতু সোজা গলায় জবাব দিল, আদনান ভাই চা চাইছে, তার চা নিয়ে যাইতেছি। আহিয়ার বুকের ভিতর হালকা ধাক্কা লাগলো। দাঁত দিয়ে চোচ কামড়ে একটু ভেবে নিয়ে সে কাপটা ঋতুর হাত থেকে নিয়ে পড়ল। তুই নিচে যা, আদনান ভাইয়ের চা আমি দিয়ে আসছি। ঋতু কিছুটা অবাক হয়ে তাকালো, কিছু বললো না, মাথা নেড়ে চলে গেল নিয়েছে। আহিয়া ধীর পায় পা ফেলে আদনানের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে উকি দিতে গিয়ে হঠাৎই থমকে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে আদনান। কালো ট্রাউজার আর গাঢ় মেরুন টি শার্টে অদ্ভুত পরিপাটি লাগছে তাকে। আয়নায় আহিয়াকে দেখে হাত থেমে যায় মাঝপথে। আয়নাতেই দৃষ্টি রেখে নিচু স্বরে বলল, ভেতরে আয়। আহিয়া ছোট ছোট পা ফেলে ভেতরে ঢুকলো। তার হাতে কাপের হালকা কাঁপুনি। এটা কি চায়ের জন্য নাকি ভেতরে অস্থিরতার জন্য সে নিজেই বুঝতে পারছিল না। আদনান আয়নাতেই আহিয়ার দিকে তাকে প্রশ্ন ছুড়ে দিল, কি চাই? আপনার চা। রাখ। আহিয়া মৃদু শব্দ করে চায়ের কাপটা টেবিলে রাখে। অতঃপর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আদনানের পিঠের দিকে তাকে কিছুক্ষণ চুপ করে তার দাঁড়িয়ে রইল। আদনান সেটা লক্ষ্য করে প্রশ্ন করলো, কিছু বলবি? কি বল? বড় আব্বু আর বড় আম্মু কবে আসবে আদনান ভাই? আদনান ঘুরে তাকায় সোজা আহিয়ার দিকে। আহিয়ার মুখে আদনান ভাইয়া ডাকটা শুনলেই কেমন যেন একটা অদ্ভুত মোচড় দেয় বুকের ভিতর। কেমন কয়েক সেকেন্ড ধরে দুজনের দৃষ্টি আটকে রইল। আদনান এবার দ্রুত নজর সরিয়ে টি শার্ট ঠিক করে ব্যস্ততায় দেখিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, দেরি আছে।
এখন আসবে না, বলেছে আমি বিয়ে করলে তবেই আসবে। ও আয়ের চোট থেকে ভেসে আসা বিস্ময় শব্দটা আদনানকে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। আদনান ফিউকুসকে আর তাকায় আহিয়ার দিকে, কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে আহিয়া। আদনান একটু উৎসুক গলায় বলল, কি ও আর কিছু বলবি? আহিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ে। আদনান কৌতূহল নিয়ে বলে, কি বল। থ্যাংক ইউ। কেন? আজকে আমাকে ফুলের গাছটা কিনে দিয়েছেন তাই। এক মুহূর্ত নীরবতা, তারপর গম্ভীর গলায় আদনান বলল, আমি তোর কি হই? আহিয়া মাথা উঁচু করে তাকালো আদনানের দিকে। আদনানের এই প্রশ্ন করার মানে বুঝলো না, তবুও জবাব দিল, কাসিন। আদনানের চোখে তার ছেলের হাসি। কাজিন? কিন্তু আমার মনে হয় আমি তোর কাছে অপরিচিত একজন লোক, রাস্তার মানুষ আমি, যার কাছ থেকে তুই ফুল নিয়েছিস আর বারবার ধন্যবাদ দিচ্ছিস। মানে মানে একবার ধন্যবাদ দিয়েছিস ঠিক আছে, তাই বলে এই সামান্য জিনিসের জন্য বারবার শুকরিয়া আদায় করার কি আছে? আহিয়া আর কিচ্ছু বলল না, দাঁত দিয়ে ছোচ কামড়ে মাথা নিচু করে নিল। বুকের ভেতর কেমন যেন হাহাকার জমে উঠল। আদনান শেষবার তার দিকে তাকে ধীরে বলল, আর কিছু বলার না থাকলে এখন যা। আহিয়া তড়িঘড়ি করে পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা ফাঁক গলে তার অন্যার প্রান্ত দুলতে দুলতে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ ছোটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল আদনানের। টেবিলে রাখা চায়ের কাপ চা হাতে তুলে নিয়ে এক চুমুক দিল। যদিও তা চা এতক্ষণে ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে, তবুও যেন অদ্ভুত তৃপ্তি মিশে আছে এক একটা চুমুকে। 1 ঘন্টা জার্নির পর অবশেষে আহাদ রাজার দল পৌঁছে গেল চট্টগ্রামে। তখন রাত প্রায় 11টার কাছাকাছি। চারিদিকে শহরের বাতাস যেন অস্বাভাবিক এক উত্তেজনায় ভরপুর। তার চট্টগ্রামে তারা এসেছে এই খবর ছড়িয়ে পড়তে পুরো পরিবেশ যেন অন্যরকম হয়ে গেছে। বিমানবন্দর থেকে বের হতে শত শত মানুষ চারিদিকে থেকে তাদের ঘিরে ধরল। জনতার কণ্ঠে স্লোগান, বীরের উত্তেজনা, চারিদিকে ক্যামেরা ফ্ল্যাশ, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। সেখানকার কেন্দ্রীয় নেতারা নিজ হাতে তাদের অভ্যর্থনা জানালো। নিরাপত্তার দায়িত্ব নিল দিল্লি পুলিশের বিশেষ দল। অবশেষে কড়া নিরাপত্তার বেষ্টনী ভেদ করে তারা পৌঁছে গেল শহরের অভিজাত হোটেল রেডিসন ব্লুতে। লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত আহাত নিজের নির্দিষ্ট রুমে ঢুকে দেহটা ছুড়ে দিল নরম বিছানায়। নাইট আর শাওনও ব্যস্ত হয়ে ব্যাগপত্র গুছিয়ে রেখে আবারও চুপচাপ বেরিয়ে গেল। রুমে তখন এক ধরনের নীরবতা, শুধু এসির মৃদু শব্দ আর জানালার বাইরে রাতের হালকা গুঞ্জন। এই নীরবতা ভাঙলো পাশের সোফায় এসে বসা আশফাক মীরের ভারী পদক্ষেপ। সারা পথে তিনি খেয়াল করেছেন আহাতকে অন্যরকম লাগছে। তার চেহারায় কেমন এক অদ্ভুত উজ্জ্বলতা, ঠোঁটের কোণে চাপা হাসি লেগে আছে। তাই দেখে সন্দেহের কাটা বিচ্ছে আশফাক মীরের মনে। আশফাক মীর ফিরকোচকে ভাতিজার দিকে তাকালেন। হাত সিলিং এর দিকে তাকিয়ে আশফাক মীর গলা ছেড়ে সরাসরি প্রশ্ন করলেন, তোর কি হয়েছে রে আহাদ? ঢাকা থেকে লক্ষ্য করছি, এমন একা একা হাসছিস কেন? তোর গায়ে কি জিন বাতাস লাগছে নাকি? বিছানা আছো। আহাদ ধীরে ঘাড় কাত করে তাকালো চাচার দিকে। তার তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু ছোটে দুষ্টুমি ভরা হাসি। এক চোখ টিপ দিয়ে হেসে বলল, জিনের বাতাস না, বিয়ের বাতাস লাগছে। আশফাক মীর বিস্ময়ে হালকা নড়ে উঠলেন। সামান্য সামনে ঝুঁকে বসে যেন চোখ দিয়ে সত্যটা যাচাই করতে চান। অবিশ্বাসের ভরা কঞ্চে বললেন, কি বললি তুই? তুই বিয়ে করে ফেলেছিস আর সেটা আমাদের না জানিয়ে এই পরিস্থিতিতে? এই থামো তো, বিয়ে করলে কি আর এখানে তোমার সাথে এক রুমে বসে থাকতাম? অবশ্যই বউয়ের কোলে ঘুমিয়ে থাকতাম। আশফাক মীর বিরক্ত গলায় বললেন, তাহলে যে বললি বিয়ের বাতাস লাগছে? আর দুষ্টুমি ভরা ভঙ্গিতে বিছানার বালিশটা বুকের কাছে টেনে নিয়ে বলল, বাতাস লাগছে বলছি, বিয়ে করছি সেটা তো বলি নাই। সব সময় এত অগ্রিম বোঝো কেন? মানে কি? তোমাকে মানে বুঝতে হবে না। এখানে কি করছো? যাও এখান থেকে। আশফাক মীর আবারও কৌতূহল হয়ে চোখ সরু করে তাকালেন আহাদের দিকে। আহাদের ভেতরে কিছু একটা পরিবর্তন তিনি বুঝতে পারছেন। তিনি সেটা কি বুঝতে পারছেন না। আর এবার চাচার দিকে তাকে একটু সুর দিয়ে বলে উঠল, আমাকে আমার মতো থাকতে দাও।
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এখন এখান থেকে যাও যাও যাও, নাকি যাওয়ার জন্য ধরতে হবে তোমার পাও? আশফাক মীরের মুখে গভীর হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এখন যতই প্রশ্ন করুক না কেন কিছুই বলবে না আহাদ। শুধু এক ঝলক দৃষ্টিতে ভাতিজার চোখের দিকে চোখ রাখলেন, অতঃপর নীরবতা গিলে রুম থেকে বেরিয়ে গেলেন। দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। রুমে আবার নিস্তব্ধতা নেমে আসে। আহাদ দরজার দিকে তাকিয়ে এক মুহূর্ত নীরব থাকে, অতঃপর হঠাৎ করে হু হু করে হেসে উঠল, যেন নিজের বুকের চাপা আনন্দকে বাইরে ছুড়ে দিল। তার চোখে মুখে তখন এমন এক দীপ্তি ফুটে উঠল যেটার কারণ শুধু আহাদ তার হৃদয়ের গোপন সঙ্গী জানে। ভোরের আলোটা তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু ঈশানী উঠে আরো অনেক আগে উঠেছে। ব্যাগপত্র গুছাতে তার কপালে ঘাম জমেছে। ঘরটা এলোমেলো হয়ে আছে জামা কাপড়ের ছোট ছোট ব্যাগে। এদিকে হৃদিতা তখনও বিছানায় গুটিসুটি মেরে পড়ে আছে, যেন বালিশে মুখ গুজে আরো কয়েকটা মুহূর্ত ঘুমটাকে আঁকড়ে ধরতে চাইছে। সেদিকে তাকে ঈশানী বিরক্ত কণ্ঠে বলে উঠে, হৃদি শোন না, কতবার ডাকছি তোকে। কোনো সাড়া নেই হৃদির। সে আবারও জোর করে ডেকে উঠল, এবার এই হৃদি উঠবি না নাকি? লঞ্চ 8টায়, সময় নাই কিন্তু। আর ধীরে ধীরে দুলতে দুলতে উঠে বসলো রিধি। এলোমেলো চুল কপালের উপর নেমে এসেছে। একটা বড় হাই তুলে পা দুটো মেঝেতে রাখলো। হাতপর কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইল, যেন তার ভেতরে অদ্ভুত এক ভারী একটা শূন্যতা ভর করেছে। বুকের ভেতর একটা চাপা অনুভব তাকে ভাবনায় ফেলে দেয়। পা টেনে টেনে ড্রয়িং রুমে এসে দেখে ঈশানীর গুজগাছ সব শেষ। চারিদিকে একবার চোখ বুলিয়ে ঘুম জড়ানো গলায় প্রশ্ন করে রিধি, আব্বু কই? আব্বু আর তোর ভাইয়া নিচে গেছে, এখনই চলে আসবে। ভাইয়া যাবে না? না, ও বিয়ের আগের দিন আসবে, ছুটি পায় নাই। ও, এই বলে মাথা নাড়াতে নাড়াতে রিধি আবারও নিজের ঘরে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। গ্রামে তার মামার বড় মেয়ে তানিশার বিয়ে, আর তাই রিধির বাবা তাদের নিতে এসেছিল। যদিও আফরোজা শেখে যাকে এসেছে, তবে সেটা তিনি কারোর সাথে প্রকাশ করেননি। তারেক রায়হান রাজনীতি মোটে পছন্দ করেন না। এর একটা যথাযথ কারণও আছে। তাই রাজনীতির ধামা চাপায় নিজের মেয়েকে ফেলতে চান না। আদনান পেশায় একজন জজচার, সেটা জানেন তিনি। তবুও তার বেড়ে ওঠা তো সে রাজনীতি পরিবারে, তাই তারেক রায়হান ভরসা পান না নিজের মেয়েকে বিয়ে দিয়ে এমন একটা পরিবারে পাঠানোর। আফরোজা শেখকে বলে এসেছে পরিবারের সাথে কথা বলে জানাবেন, কিন্তু সেটা শুধু কথার কথাই ছিল। মন থেকে সে চায় না রিধিকে সেখানে বিয়ে দিতে। অবশ্যই দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা ক্লান্তির যাত্রা শেষে তারা ভোলায় এসে পৌঁছেছে। রিধিদের গন্তব্য সোজা তার মামার বাড়ি, কারণ কাল বিকেলেই তানিশার গায়ে হলুদ। এত দূর থেকে নিজেদের বাড়ি গিয়ে আবার মামার বাড়ি আসা সম্ভব নয়। তাছাড়া সবাই এখন এখানে আগে থেকে চলে এসেছে। রিধির মামা বাড়িটা বিশাল বড় বাড়ি, একই বাড়িতে অনেকগুলো ঘর, তার উপর বিয়ে বাড়ি। আত্মীয় স্বজনরা সব গমগম করছে লাইটিং এর আলোক সজ্জায়। সব মিলে পুরো বাড়ি যেন উৎসবের মেলায় পরিণত হয়েছে। রিধির নানা নাই, শুধু নানু আছে, আর তার মামা একজনই, আর মা খালারা 2 জন। রিধির মা সবার ছোট। রিধিরা বাসায় ঢুকতেই একরকম শোরগোল পড়ে গেছে। তানিশা ছুটে আসে, তার মুখে অভিমান ঝরে পড়ছে। অভিমানী কণ্ঠে ঈশানী আর রিধিকে বলল, আমি কতবার বলেছি আমার বিয়েতে তোরা 1 মাস আগেই আসবি, অথচ তোরা এলি সময়ে একদম কাটায়। এখন কি শুধু আমাকে বিদায় দিতে আসলি? ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়ে রিধি মুচকি হেসে বলল, তানিশাপু, তুমি যদি বিদায় না হও তাহলে তো আমরা জায়গা পাবো না। তাই দেরি করে আসলাম, তোমার রুমটা দখল করতে পারবো। তানিশা কথাটা শুনে গাল ফুলিয়ে নিল। এমন সময় রিধির মা আর খালামণি মামিরা এসে ড্রয়িং রুমে ভিড় করলো। সবাই একে একে কথা বলছে। এদিকে মাহি দৌড়ে গিয়ে রিধির নানুর কোলে বসে পড়ল। নানু তাকে পরম স্নেহে আদর করছে, আর এটা দেখে রিধির ভেতরটা হালকা হিংসায় ভরেই গেল।
সে ছট করে মাহিকে টেনে নামিয়ে নিজের নানুর গলা জড়িয়ে ধরে মাহিকে উদ্দেশ্য করে বলল, যা সর এখান থেকে, এটা আমার নানু। তুই তোর নানুর কোলে যা। উড়ে এসে জুড়ে বসেছিস আমার নানুর কোলে। মাহি কোমরে হাত রেখে রাগী গলায় বলল, আমি মোটেও উড়ে আসিনি, আমি নদীতে ভেসে ভেসে এসেছি। মাহির এই শিশু সুলভ কথায় উপস্থিত সবাই হেসে উঠল। ঘর জুড়ে খিরখির শব্দ ছড়িয়ে পড়ল। তখনই হৃদির খালামণির দিকে তাকিয়ে বললেন, কি রে রিদি, তুই এত শুকিয়ে যাচ্ছিস কেন রে দিন দিন? ঈশানী পাশ থেকে মুখ বাঁকিয়ে কটাক্ষ করে বলে উঠল, ও মোটা কবে ছিল? সারা জীবনই তো আগাগোড়া এমন শুটকি। এবার হৃদির মা সেদিকে তাকিয়ে শুরু করে তার সেই চিরচেনা বাণী। কপাল চাপড়ানো ভঙ্গিতে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে হৃদির নামে অভিযোগ করতে শুরু করলেন। হৃদি বুঝতে পারে এখন তার মা তার নামে বদনাম করতে শুরু করেছে, মানে আর থামাথামি নাই। তাই সেটা এড়াতে হৃদি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উপরে এসে তোহার রুমে ঠুকল। তার মামারা 3 সন্তান, সবার বড় তানিশা, এরপর তানবীর আর সবার ছোট তোহা। তোহার রুমে সব বোনেরা মেহেদি লাগাতে ব্যস্ত। হঠাৎ হৃদিকে দেখে তারা তার ছোট বোন রাইসা লাফিয়ে উঠছে। রাইসা এবার ক্লাস 9-এ পড়ে, বয়স তার 14। তার সমবয়সী আরও 2জন খালাতো বোন আছে, একজনের নাম হাসনা, আরেকজনের নাম ইতি। সবাই একরকম ওই হুল্লোড় করে উঠে হৃদিকে দেখে। সবাই রাইসা এসে বোনকে জড়িয়ে ধরে বলে উঠল, আপু তুমি চলে আস। না, আমি এখন লন্ডনে আছি। তার কথা সবাই হু হু করে হেসে ফেল। তোহা আর হৃদি সমবয়সী বলে তাদের বন্ধুত্ব দারুণ। হৃদি এসে তোহার পাশে বসলো। ঠিক তখনই ঘরে ঢুকলো তানভীর। এসেই হৃদির মাথায় গাচ্চা মেরে বলল, কিরে শুটকি, কখন আসলি? হৃদি কটমট করে তাকালো তানভীরের দিকে। তানভীর আবার হৃদির থেকে 4 বছরের বড়। শৈশব থেকে তানভীরের সবচেয়ে প্রিয় কাজই হলো হৃদিকে চালানো, আর তাই হৃদি তানভীরকে দুধ চোখে দেখতে পারে না। তানভীরের দিকে তাকে তোহা বিরক্ত হয়ে বলল, ভাইয়া তোর এখানে কি হয়েছে? কি মানে, তোরা এখানে কি করছিস? তুই কানা মেহেদি লাগাচ্ছিস, দেখছিস না? তো আমিও লাগাবো। এই বলে থাপ্পাস করে বসে পড়লো বোনদের ভিড়ের মাঝে। হৃদি রেগে গজরাতে গজরাতে লাগলো, তুই কি মেয়ে মানুষ মেহেদি পড়বি? মেয়েদের মাঝে কি? হ্যাঁ, বাইরে যা। যাবো না, কি করবি? হৃদি এবার তোহার দিকে এক ঝলক তাকালো, এরপর বাকিদের দিকে তাকে একটা হাসি দিল। সেই হাসিতে বুঝে গেল হৃদির প্ল্যান। রাইসা গিয়ে দৌড়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর সব বোনেরা মিলে একসাথে ঝাঁপিয়ে পড়লো তানভীরের উপর। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে বোনেরা মিলে তানভীরকে দিল মেয়ে সাজিয়ে। বেচারা তানভীর নড়তেও পারলো না। এতগুলো বোনের মাঝে থেকে নিজেকে ছাড়ানো মুশকিল। শাড়ি চুড়ি পরিয়ে তাকে সাজিয়ে মেয়ে বানিয়ে দিয়েছে, রুম থেকে বেরিয়ে করে দিল। হৃদি তার দিকে তাকে বাঁকা হেসে পড়ল, খুব শখ না তোর? এখন দেখ মেয়ে সেজে কেমন লাগছে তোকে। ঠিক তখনই সামনে এসে পড়লো হৃদির ভাই ইব্রাহিম আর কাজিন ফাহিম। দুজনেই তানভীরকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইব্রাহিম অবাক হয়ে গম্ভীর ভঙ্গিতে জিজ্ঞেস করল। হৃদি হেসে উঠল, এটা আপনাদের ভাই ওরফে বোন, তার তানভীররা। ইব্রাহিম আর ফাহিম দুজনেই চোখ বড় বড় করে তাকায় তানভীরের দিকে। তাকে চেনার উপায় নাই, শুধু চুলগুলো ছোট্ট বলে বোঝা যাচ্ছে। তানভীরকে এই অবস্থায় দেখে ফাহিম আর ইব্রাহিম হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। আর তানভীরের যেন এতে কিচ্ছু যায় আসে না। নির্লিপ্ত ভঙ্গিতে একটা ফিংসি মারে কোমর দুলিয়ে দুলিয়ে মেয়েদের মতো হেঁটে চলে গেল সে। আর এটা দেখে তো সবাই হাসতে হাসতে পেট ফেটে যাবে এমন অবস্থা। মুহূর্তে পুরো বাড়িটায় হাসি রোল পড়লো তানভীরের এমন কাঞ্চে। চট্টগ্রামের বিশাল সমাবেশ শেষ করে পরের দিন আহাজ রাজা এসে পৌঁছলো সিলেটে। শহরের গাঢ় সবুজ পাহাড়, নদী, চা বাগানের সৌন্দর্য হয়তো অন্য সবার মনে প্রশান্তি আনে, কিন্তু আহাদের কাছে এগুলো কেবল সাময়িক বিরতি। আগামীকালই আবার জাফলংয়ের দিকে আরেকটা বড় সমাবেশ। কেন্দ্রীয় নেতারা থাকবেন। স্থানীয় ছাত্রদলকে সংগঠিত করতে হবে। আবারও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। গত 2 দিন ধরে একের পর এক সভা, বৈঠক, সমাবেশ, সব কিছু মিলিয়ে আহাজ রাজার শারীরিক মানসিক চাপের সীমা ছাড়িয়ে গেছে। ক্লান্ত শরীরটা
কিছু সময় চায়, কিছুটা নিঃশ্বাস নিতে চায়। অথচ রাজনীতির অস্থির জগতে তার সেই বিলাসিতা নেই। গাড়ির পাশে এসে হেলান দিয়ে দাঁড়ালো আহাজ রাজা। ঠান্ডা থাতবে শরীর ছেকিয়ে দূরের দিকে তাকালো। এক গাছের ডালে বসে আছে এক জোড়া পাখি, একে অপরের কাছাকাছি গা ঘেঁষে বসে আছে তারা। কত সুখ তাদের মনে। ইচ্ছে করলেই ডানা মেলে আকাশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে চলে যেতে পারে। হিংসে হলো আহাদের, সে তো বন্তি, শিকল নেই, তবুও যেন কোনো এক অদৃশ্য শিকলে বাঁধা। এমন উল্টোপাল্টা ভাবনায় ডুবে থাকা অবস্থা হঠাৎ তার বুকের ভেতর অন্যরকম দোল খেলে গেল। হঠাৎ করে মনে পড়লো নিজের প্রিয়সীর কথা। ব্যস্ততার পাকে একটু কথা বললে হয়তো সব ক্লান্তি ঝরে যাবে। সে পকেট থেকে ফোন বের করে রীতির নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ করলো না। রিদি আহাদের ফ্রি কুচকে যায়। সে আরও একবার কল করে, কিন্তু এবারও রিসিভ হলো না। সামান্য এতটুকুতে আহাদের মাথায় রাগ চড়ে যায়। এই আল্লাহর বান্দিরে সে কত বলেছে যে দুবারে বেশি যেন কল দেয়া না লাগে, কিন্তু আবারও সেই একই ভুল করলো তার প্রেয়সী। এখন যদি সামনে থাকতো তাহলে নিশ্চিত আস্ত চিপিয়ে খেত, যাতে দশ চেপে। ফোনের দিকে তাকে ফুস করে উঠল, বজ্জাত বেডি, সাহস বেড়ে গেছে না? আমি যে তোকে কি করব জানো? তোর কোনো আইডিয়া নেই। শুধু সেই কাঙ্ক্ষিত দিনটা আসার অপেক্ষায় আছি আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু থেমে আবারও দাঁত কটমট করে বিড়বিড় করে বলল, তখন দেখবি এবং হাড়ে হাড়ে টের পাবি আহাদ রাজার সাজা কত প্রকার আর কি কি। চোখ বন্ধ করলো কিছুক্ষণ। হৃদির এই অবহেলা ছাড়া বুকের ভেতর কাটার মতো বিধে আছে। তার নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, চাইলেও এখন কিছু করতে পারবে না। ঠিক তখনই পায়ের শব্দে চমকে তাকালো শাহিন। হন্তদন্ত পায়ে এগিয়ে আসে, মুখে উৎকণ্ঠা স্পষ্ট। আহাদ ভ্রুকুচকে তাকালো। শাহিন কিছুক্ষণ চুপ থেকে আহাদের মনোভাব বোঝার চেষ্টা করলো, অতঃপর একটু দ্বিধা নিয়ে সাবধানে বলল, ভাই। কি বল? একরকম ঝাঁঝিয়ে উঠে আহাদ, যেন রাগের আগুন ঝরে পড়ছে। তার সমস্ত রাগ শাহিনের উপর ঝাড়বে এখন। শাহিন বুঝতে পারে সেটা আহাদ কোনো কারণে রেগে আছে, তবুও তার কথা বলা জরুরি। তাই সে একটু নিচু গলা আবারও বলল, ভাই, খলিল মাতুব্বর এখানেও আমাদের পেছনে লোক লাগিয়েছে। নাইট খবর দিল ঢাকার ছাত্র সংগঠনের মধ্যে ঝামেলা পাকিয়েছে। এখন এদিকেও কিছু একটা করার প্ল্যান করছে। শালার মাতব্বর একটু বেশি উঠছে দেখছি। সময় এসেছে ওর ডানা কেটে দেয়ার। আমার কোনো বান্দার গায়ে যদি হাত পড়ে না, আমি ওর বংশ ধ্বংস করে নির্বংশ করে ফেলবো। শাহিন চোঁচ কামড়ে কিছু ভাবলো, অতঃপর সতর্ক কণ্ঠে প্রশ্ন করে, তাহলে এখন কি করব ভাই? আহাদের চোখে জ্বলন্ত আঙ্গারের মতো সেই তীক্ষ্ণ দৃষ্টিতে শাহিনের দিকে তাকে গর্জে উঠল, কি করবি সেটা কি এখন আমার বলে দিতে হবে? শাহিন ভয়ে মাথা নুইয়ে বলল, ভাই। শাহিন, জি ভাই। থাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টাইয়া দিব। এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, কুইক। আহাদের রাগ এবার চরম পর্যায়ে পৌঁছে যায়। ক্রোধে যেন শরীর ফেটে যাচ্ছে তার। শাহিন আর দেরি না করে চলে যেতে উদ্যত হয়। ঘুরে দাঁড়িয়ে কয়েক কদম এগুতেই আহাদের গর্জন আবারও শোনাল, আমি বলেছি বলেই তুই চলে যাবি? শাহিন আবার থমকে দাঁড়িয়ে যায়, ধীরে শরীরটা ঘুরিয়ে নেয় আহাদের দিকে। আতঙ্কে বুক কাঁপছে। তার কি এক মহা ঝামেলা। থাকলো বিপদ, চলে গেল বিপদ। শাহিন আবারও দু কদম এগিয়ে আসতে আহাদ হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। এরপর আঙুল নেড়ে ঠান্ডা কিন্তু হিংস্র কণ্ঠে বলল, 2 ঘন্টা আমার চোখের সামনে আসবি না, না হলে তোরে মেরে তক্তা বানিয়ে ফেলবো। যা এখন, কুইক। শাহিন তবুও থাম মেরে দাঁড়িয়ে রইল বোকার মতন। যাবে নাকি থাকবে বুঝতে পারছে না। একরকম দ্বিধায় পড়ে আহাদের গর্জন আবার কাঁপলো চারিপাশ। কি হলো? যেতে বলেছি তো তোকে। শাহিন এবার ধরফর করে তোড়ে চলে গেল। আহাদ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, বুকের ভিতর তীব্র ক্রোধের ঢেউ। বাম হাত দিয়ে নাকটা গুছিয়ে নিয়ে নিজে যেন নিজেকে সামলাতে চাইল, কিন্তু ফোনের স্ক্রিনে আবারও রিদির নাম ভেসে উঠতেই রাগ তার নতুন করে জ্বলে উঠল। সজোরে একটা লাথি মারলো গাড়ির গায়ে। ধাতব শব্দ চারপাশে প্রতিধ্বনি হলো। বুকের ভেতর জমে থাকা আগুনটা যেন কিছুটা কমলো, কিন্তু পুরোপুরি নয়।
এদিকে সন্ধ্যার পর তানিশার গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। উঠোন জুড়ে রঙিন আলো, ফুলের সাজ আর হুল্লোড়ে ভরে আছে চারিপাশ। সবাই এক রকমের পোশাকে, মেয়েরা হলুদ আর সবুজ পাড়ের, ছেলেরা একই রঙের পাঞ্জাবি পরে যেন একেবারে মিলে মিশে গেছে উৎসবের আবহে। অথচ এই ভিড়ের মাঝে একেবারে আলাদা দেখাচ্ছিল রিদিকে হাতে পায়ে ধরেও কেউ শাড়ি পরাতে পারল না। রিদি যেন প্রতিজ্ঞা করেছে সে শাড়ি পরবে না তো পরবেই না। সবার মাঝখানে তাকে কেমন খাপছাড়া লাগছিল। বচল গ্রিন রঙের গাউন পরে বসে আছে এক কোনায় চেয়ারে। ঠিক তখনই তুহা এসে আরেকটা চেয়ার টেনে বসলো তার পাশে। একটু মন খারাপ ভঙ্গিতে রিদির দিকে এক ঝলক তাকিয়ে বলল,